দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির চিকিৎসা বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে অনুষ্ঠানে পাওয়ার্ড বাই নেভিয়ান। বর্তমান সময়ে ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী এবং বহুল প্রচলিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে কিডনি, হৃদরোগ, চোখ ও স্নায়ুতন্ত্রের সমস্যাগুলো বেড়ে চলেছে। তবে সচেতনতার মাধ্যমে এই সকল সমস্যাই প্রতিরোধ করা সম্ভব। আমরা বিস্তারিত আলোচনা করব ডায়াবেটিস সম্পর্কে। এ বিষয়ে আলোচনা করতে পুরো আলোচনা জুড়ে সাথে আছি আমি আইরিন নাহারিভা। আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার কামরুন্নাহার কণা, মেডিসিন বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, খুলনা। ম্যাম, আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। তোমাকে অনেক ধন্যবাদ। আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আরটিভিকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। ম্যাম, আজকে আমরা কথা বলবো ডায়াবেটিস সম্পর্কে। বর্তমান সময়ে এমন একটা বাড়ি খুঁজে পাওয়া মুশকিল যেখানে একজন ডায়াবেটিসের রোগী নেই। ম্যাম, আপনার কাছে প্রথমে জানতে চাইবো ডায়াবেটিস কেন এত দ্রুত বাড়ছে? ডায়াবেটিস কেন এত দ্রুত বাড়ছে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি দু একটা ইনফরমেশন দিতে চাই যে হোল ওয়ার্ল্ডে বাংলাদেশ হচ্ছে 7ম স্থানে আছে ডায়াবেটিক পেশেন্টের দিক থেকে, এবং সাউথ ইস্ট এশিয়ার মধ্যে ইন্ডিয়ার পরপরই বাংলাদেশের অবস্থান। তার মানে এটি আমাদের স্বাস্থ্যের দিক থেকে ভীষণ জরুরি একটি রোগ হয়ে দাঁড়িয়েছে, এবং অনেকগুলো কারণ আছে যার জন্য ডায়াবেটিস হচ্ছে। যেমন ধরো যে জীবনযাত্রার পরিবর্তন, আমাদের জীবনযাত্রায় কিন্তু ভীষণ রকমের একটা পরিবর্তন এসছে। আমরা কায়িক পরিশ্রম কম করছি, আমরা হাঁটাচলা কম করছি, আমরা দেখা যাচ্ছে খুব অল্প একটা জায়গা যেটা আমরা হেঁটে যেতে পারতাম সেটা দেখা যাচ্ছে যে আমরা হয় রিকশায় যাচ্ছি অথবা গাড়িতে করে যাচ্ছি। আর যদি ধরো যে আমাদের ছোটোবেলার কথা, আমার কথাই যদি আমি বলি, যে আমি কিন্তু ছোটোবেলাতে হয়তো স্কুল থেকে এসে ব্যাগটা রেখে আমি খেলার মাঠে চলে যেতাম, কিন্তু এখন দেখা যায় যে বাচ্চারা স্কুলে যাচ্ছে, সেখান থেকে দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন ব্যাচে যাচ্ছে, তারপরে যেটা হচ্ছে বাসায় এসে ভীষণ ক্লান্তভাবে আসছে, এসে ব্যাগটা রেখেই সে হয় একটা মোবাইল, না হয় একটা ট্যাব, না হয় সে টিভির সামনে বসছে। তো এই কারণে কিন্তু আমাদের বাচ্চাদের মধ্যেও অনেক ডায়াবেটিসের প্রবণতা দেখা যাচ্ছে। এছাড়াও যেটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস। আমাদের খাদ্যাভ্যাসে ভীষণ একটা পরিবর্তন এসছে। আমরা কিন্তু আগে বাইরে বেশি একটা খেতাম না, কিন্তু এখন দেখা যায় যে সবাই বাইরে খাওয়ার প্রবণতাটা অনেক বেশি। সপ্তাহে 2-4 দিন সবাই বাইরে খাচ্ছে, হোটেলে খাচ্ছে, ফাস্ট ফুড খাচ্ছে, জাঙ্ক ফুড খাচ্ছে, কোমল পানীয় খাচ্ছে। এর জন্য যেটা হচ্ছে স্থূলতা বৃদ্ধি পাচ্ছে। স্থূলতা বাড়লে যেটা হচ্ছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে। ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু ডায়াবেটিসের জন্য ভীষণ একটা ঝুঁকিপূর্ণ। এছাড়াও যেটা হচ্ছে যে আমাদের যে কিছু এথনিক এবং জেনেটিক কজ আছে, যে আমাদের সাউথ ইস্ট এশিয়ায় যারা আছেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে ইনসুলিন হচ্ছে ঠিকমতো আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। এছাড়া যেটা ভীষণ জরুরি সেটা হচ্ছে আমরা খুব স্ট্রেসফুল লাইফ লিড করছি। আমাদের কর্মক্ষেত্রে বা আমাদের পরিবারে বিভিন্ন ধরনের স্ট্রেস আছে যার কারণে ডায়াবেটিস ডেভেলপ করছে। এছাড়াও সেটা হচ্ছে যে আমাদের কিন্তু ঘুমের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। আমরা আগে দেখা যেত রাতে সাধারণত ঘুম, দিনে কাজ, কিন্তু এখন দেখা যায় যে আমাদের বাচ্চারাও বা অনেক স্টুডেন্ট বা অনেকের কাজ দেখা যায় যে পুরাটাই রাত জুড়ে তারা কাজ করছে এবং সারা দিনে ঘুমাচ্ছে। তো এই যে ইমব্যালেন্স, হরমোনাল ইমব্যালেন্স, এর জন্য ডায়াবেটিস হচ্ছে। এবং এখানে ইন্টারেস্টিং একটা পয়েন্ট যোগ করতে চাই যে আমরা কিন্তু এখন বেশ খানিকটা সচেতন। দেখা যাচ্ছে যে আমি একটা পার্কে ঘুরতে যাচ্ছি বা পার্কে হাঁটতে যাচ্ছি, সেখানে হয়তো একটা কর্নারে একটা টেবিলে একটা ডায়াবেটিস মাপার যন্ত্র আছে, সবাই একটু করে দেখছে। কোনো একটা ওয়ার্কিং প্লেসে, কোনো একটা মার্কেটে কিংবা গ্রামে যেটা হচ্ছে একটা ফার্মেসিতেও কিন্তু ডায়াবেটিস মাপা যাচ্ছে। আমার বাসায় হয়তো একটা মেশিন আছে, পাশের লোক এসে হয়তো দেখে যাচ্ছে যে আমি দেখি ডায়াবেটিসটা একটু চেক করে দেখি। তো সচেতনতা এবং স্ক্রিনিং এর জন্য কিন্তু ডায়াবেটিস আমরা ডিটেক্ট করতে পারছি। এক্ষেত্রে আরেকটা কথা উল্লেখ করতে চাই যে আমাদের কিন্তু ডায়াবেটিস অনেক পেশেন্ট আছে আনডায়াগনোসড। যদিও প্রিভ্যালেন্স 13%, কিন্তু দেখা যায় এর মধ্যে অনেক কেস আছে যেগুলো আনডায়াগনোসড অবস্থায় আছে, এবং অনেক পেশেন্ট আছে যারা প্রি ডায়াবেটিক।
37% পপুলেশন হচ্ছে আমাদের প্রি ডায়াবেটিক আছে। সুতরাং এখন থেকেই যদি আমরা একটু সচেতন হই তাহলে দেখা যাবে যে প্রি ডায়াবেটিক থেকে আর ডায়াবেটিস হবে না। ম্যাম, আপনি যে কথাটা বললেন যে বর্তমান সময়ে আমাদের বাচ্চাদের মধ্যেও ডায়াবেটিসের প্রবণতাটা বৃদ্ধি পাচ্ছে, তো বাচ্চাদের ক্ষেত্রে ডায়াবেটিস যে হয় আর বয়স্কদের ক্ষেত্রে যে ডায়াবেটিসটা হয় এর মধ্যে লক্ষণ কিংবা কোনো ব্যাপারে কি পার্থক্য আছে? এক্ষেত্রে যেটা দেখা যায় যে লক্ষণগুলো আসলে একই রকম। ডায়াবেটিসের যে লক্ষণগুলো আমরা বড়দের ক্ষেত্রে পাচ্ছি, বাচ্চাদের ক্ষেত্রেও একই রকম লক্ষণই পাওয়া যায়। কিন্তু এখানে যেটা আমরা আগে যেরকম পেশেন্ট পেতাম, বাচ্চা পেশেন্ট, ইদানিং দেখা যাচ্ছে বেশ কিছু বছর যে আমরা বাচ্চাদের মধ্যে ডায়াবেটিস নির্ণয়ের হারটা বাড়ছে। এর কারণ হিসেবে যেটা আমি প্রথমেই বললাম যে আমাদের জীবনযাত্রার মান পরিবর্তন হচ্ছে এবং এর পাশাপাশি হচ্ছে খাদ্যাভ্যাসে পরিবর্তন হয়েছে। আমরা যেটা বিশেষ করে বলতে চাই যে বাচ্চারা কিন্তু জাঙ্ক ফুড অনেক খায় এবং তাদের যে কায়িক পরিশ্রম বা খেলাধুলা, আমাদের কিন্তু সেরকম মাঠ নেই, বাচ্চারা এক্সারসাইজ করতে পারে না। এই জন্য হয়তো বাচ্চাদের মধ্যে মানে কেস ডিটেকশনটা অনেক বেড়ে গেছে, কিন্তু লক্ষণ এবং হচ্ছে যে যেভাবে আমরা ডায়াগনোসিস করি এটা মোর অর লেস সেম আর কি। ম্যাম, এই যে বললেন বাচ্চাদের ক্ষেত্রে কায়িক শ্রমের পরিমাণটা কমে গেছে, বর্তমানে অনেক বাচ্চারা ইন্টারনেটে আসক্ত বা অনেক দীর্ঘক্ষণ বসে তারা গেমিং করে, তো এই গেমিং করা বা বসে থাকাটা কতটা প্রভাব ফেলে? এটা বেশ খানিকটা প্রভাব ফেলে। যেমন হচ্ছে আগে যেটা আমি বললাম, উদাহরণ দিলাম যে আগে বাচ্চাদেরকে খেলার মাঠে দেখা যেত, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে বাচ্চারা মোস্ট অফ দ্য টাইম পড়াশোনার বাইরে বেশ খানিকটা সময় কিন্তু মোবাইল স্ক্রিনে দিচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে আমরা আসলে সব ক্ষেত্রে তো খেলাধুলার ব্যবস্থা বা হচ্ছে মাঠ এগুলোর ব্যবস্থা করতে পারিনি, কিন্তু তারপরও দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু যেমন গ্রামের বাচ্চারা কিন্তু অবশ্যই তারা মাঠে খেলতে পারে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে মোবাইলের যে আসক্তি এটা এতটাই বেশি যে এখন কিন্তু গ্রামেও দেখা যায় বাচ্চারা আর খেলার মাঠে নেই, তারা ম্যাক্সিমাম টাইম হচ্ছে মোবাইলে কাটাচ্ছে। তো অবশ্যই এটা একটা সমস্যা এবং আমাদেরকে বাচ্চাদের প্রপার কেয়ারের জন্য তাদের খেলাধুলার ব্যবস্থা করা এবং তাদেরকে কোনো কিছুতে ব্যস্ত রাখা, সেটা ক্লাসে হতে পারে, সেটা বাবা মা কিংবা কোনো কাউকে দিয়ে আশেপাশে কোনো ব্যবস্থা করতে পারে যাতে তারা একটা প্রপার টাইম তারা ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারে। জি ম্যাম, ধন্যবাদ। আমরা লক্ষণগুলোর কথা বলছিলাম যে ডায়াবেটিসের কি কি লক্ষণ, তো কোন লক্ষণগুলো দেখলে একটা মানুষ ধারণা করতে পারে যে আমার ডায়াবেটিস আছে? ডায়াবেটিসের কিছু প্রাথমিক লক্ষণ আমরা বলে থাকি, যেটা খুব সিম্পলি যদি আমি বলি যে মনে রাখার জন্য আমরা অনেক সময় একটা সূত্র দিয়ে দিই যে 3P, মানে পলিউরিয়া, পলিফেজিয়া, পলিডিপসিয়া। পলিউরিয়া হচ্ছে যে বারে বারে বা ঘন ঘন প্রস্রাব হচ্ছে এবং দেখা যাচ্ছে রোগী রাতের বেলা উঠে প্রস্রাব করতে যাচ্ছে। এর সাথে পলিডিপসিয়া হচ্ছে যে তার ঘন ঘন পানির পিপাসা লাগছে, ঘন ঘন পানি পান করছে। আর পলিফেজিয়া হচ্ছে যে তার প্রচণ্ড ক্ষুধা লাগছে, হয়তো সে খেয়ে উঠলো আবার কিছুক্ষণ পরে তার ক্ষুধা লাগছে। এই প্রাথমিক লক্ষণগুলোর পাশাপাশি তার আরও কিছু লক্ষণ থাকতে পারে, যেমন হচ্ছে যে হঠাৎ করে একটা মানুষের খুব ওয়েট লস হচ্ছে, তার হচ্ছে ভীষণ অবসাদগ্রস্ত, তার হচ্ছে খুব উইকনেস ডেভেলপ করছে, কোনো কিছুতে এনার্জি পাচ্ছে না, তার কোথাও কোনো ক্ষত বা ঘা আছে সেটা সহজে শুকাচ্ছে না। এছাড়াও যেটা সবথেকে ইন্টারেস্টিং কথা যে কোনো সিমটম ছাড়াও কিন্তু ডায়াবেটিস হতে পারে, যেমন টাইপ 2 ডায়াবেটিস, এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো সিমটমই নেই, সিমটম ছাড়াই রোগী প্রেজেন্ট করতে পারে। ম্যাম, যখন এই ডায়াবেটিসের লক্ষণগুলো দেখা যায় অনেকেই দেখা যায় ওষুধ শুরু করতে ভয় পায়, একজন ডাক্তারের শরণাপন্ন হওয়ার পর ওষুধ শুরু করতে ভয় পায়, তাদের ব্যাপারে আপনার কি পরামর্শ থাকবে? এইটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক যে আমরা যখন প্রথম ডায়াগনোসিস করি তখন রোগীদের ফার্স্ট কিছু কোয়ারিজ থাকে, তার মধ্যে প্রথমে হচ্ছে যে আমাকে কি ওষুধ খেতে হবে, এটা হচ্ছে তাদের প্রথম কোয়ারিজ। তারপরে হচ্ছে যে একবার যদি আমরা ওষুধ শুরু করি এটা কি আমাদের আজীবন খেতে হবে। আর সব থেকে যেটা সমস্যা সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইনসুলিন দিতে হয়, তখন হচ্ছে পেশেন্ট প্রথমেই দেখা যায় যে তারা এটাকে ইনসুলিন নিতে চায় না। ইনসুলিন সম্পর্কে অনেকের অনেকগুলো ভ্রান্ত ধারণা আছে। এছাড়াও ডায়াবেটিসের যে ওষুধগুলো এগুলো তো আসলে অনেকটা দীর্ঘ সময় ধরে পেশেন্টকে কন্টিনিউ করতে হয়, সুতরাং আর্থিক সীমাবদ্ধতাও এখানে একটা বড় রোল প্লে করে। তো অ্যাট ফার্স্ট আমরা যেটা করি পেশেন্টকে প্রপার কাউন্সেলিং করি। যখন পেশেন্ট আমার কাছে আসে তখন সে ধরেই নেয় যে তার সারা জীবন ওষুধ খেতে হবে
ইনসুলিন নেওয়া লাগতে পারে এবং ওষুধ যেহেতু সারা জীবন ধরে খেতে হবে এর অনেকগুলো পার্শ্ব প্রতিক্রিয়াও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা পেশেন্টকে প্রপার কাউন্সেলিং করব। যদি তার অল্প ডায়াবেটিস থাকে, খুব অল্প মাত্রার, সেই ক্ষেত্রে আমরা দেখা যায় তাদেরকে ডায়েট অ্যাডভাইস করি, সাথে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ, লাইফস্টাইল মডিফিকেশান, এগুলো দিয়ে অনেক সময় দেখা যায় পেশেন্ট অনেকটা ভালো হয়ে যায়, তার ওষুধ নাও লাগতে পারে। ম্যাম, আমরা আলোচনা করছিলাম ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ে। আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানিয়েছেন। নিশ্চয়ই আমাদের দর্শকরা অনেক উপকৃত হবে। তবে এ পর্যায়ে সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নেওয়ার। দর্শক, আপনারা দেখছেন RTVর চিকিৎসা বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে, পাওয়ার্ড বাই নেভিয়ান। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি বিরতির পর, সাথেই থাকুন। দর্শক সকলকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি RTVর চিকিৎসা বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে, পাওয়ার্ড বাই নেভিয়ান। ম্যাম, আমরা আলোচনা করছিলাম উচ্চ রক্তচাপ নিয়ে। উচ্চ রক্তচাপের ক্ষেত্রে আপনি বলেছেন যে অনেকেই জানতেই পারেন না তার উচ্চ রক্তচাপ আছে। কোন লক্ষণগুলো দেখা দিলে আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? কিছু লক্ষণ আছে যেখানে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কিছু সাধারণ লক্ষণ আছে আর কিছু খুব গুরুতর লক্ষণ আছে। যেমন সাধারণ লক্ষণগুলোর মধ্যে কি, কারো যদি একটু মাথা ব্যথা করে, ঘাড়ে ব্যথা করে, মাথা ভার ভার লাগে, সে হয়তো আশেপাশে কোথাও থেকে প্রেশার মেপে দেখলো। যদি তার হাই প্রেশার থাকে তাহলে অবশ্যই সে একবার প্রেশার মাপলে বেশি আসলেই কিন্তু সেটাকে আমরা হাইপারটেনশন হিসেবে ধরি না। সে তখন তার নিকটস্থ যে চিকিৎসক তার পরামর্শ নেবেন। আর কিছু লক্ষণ থাকে খুব গুরুতর, যেমন একটা পেশেন্ট আসছে, তার হচ্ছে হঠাৎ করে তীব্র মাথা ব্যথার সাথে তার অনেকটা বমি হচ্ছে, তার কথা বলতে গেলে জড়িয়ে যাচ্ছে, শরীরের কোনো একটা দিক হয়তো দুর্বল হয়ে যাচ্ছে, সাথে হয়তো খিঁচুনি হচ্ছে। এর পাশাপাশি যদি কারো খুব চেস্ট পেইন হয়, সাথে অনেকটা ঘাম হচ্ছে, বমি হচ্ছে, তার প্রস্রাব কমে গেছে, তার মুখ এবং পা ফুলে গেছে, তাহলে অবশ্যই সে অতি দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন। যে রোগীরা অলরেডি হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের জন্য ওষুধ খাচ্ছে, তারা যদি ওষুধগুলো বন্ধ করে দেয়, সেক্ষেত্রে কি কি জটিলতা তৈরি হতে পারে? এইটা খুব একটা ইম্পর্টেন্ট টপিকস আর কি। দেখা যায় আমাদের কাছে অনেক পেশেন্ট আসে, এসে দেখা যায় যখন আমরা হিস্ট্রি নেই তখন বলে যে হ্যাঁ আমার তো আগে হাইপারটেনশন ছিল, এখন আমার ওষুধ খাওয়া লাগে না। তো কিন্তু আমি যখন প্রেশার মাপছি তখন দেখছি তার অনেক প্রেশার। তো এইটা আসলে কেন হয়? এটা হয় এই জন্য যে পেশেন্ট হাইপারটেনশনে সে ওষুধও খেয়েছে, কিন্তু নিকটস্থ কোনো হয়তো সে ফার্মেসিতে মাপতে গেল, তখন দেখা গেল যে তার প্রেশারটা কম বা নর্মাল। তখন সে মনে করে যে আমি তো এখন ভালো আছি, সে সাথে সাথে ওষুধ বন্ধ করে দেয়। এবং এই যে বন্ধ করে দিল, এরপরে কিন্তু সে আর কোনো ফলো আপে থাকে না। ফলো আপে না থাকার জন্য যেটা হয়, আমাদের কাছে যখন আসে তখন আমরা অনেক হাই প্রেশার পাই, অথবা অনেক সময় দেখা যায় যে অনেক জটিলতা নিয়ে আসে। অনেকেই আছে কার্ডিয়াক প্রবলেম, তারপরে তার একটা মাইল্ড স্ট্রোক হয়ে গেছে বা কিডনির প্রবলেম হয়েছে, এগুলো নিয়েও কিন্তু আসে। এই জন্য ওষুধ ডক্টরের পরামর্শ ব্যতীত কখনোই বন্ধ করা যাবে না। আমরা যদি একটু কাউন্সেলিং করে দিই যে আপনার যে প্রেশারের ওষুধটা দিলাম, এতে আপনার প্রেশার নর্মাল হতে পারে। নর্মাল হচ্ছে কারণ কি? কারণ হচ্ছে সে ওষুধটা তার ভালো কাজ করেছে, যদি কমে যায় তাহলে সে সাথে সাথে বন্ধ করবে না, সে অবশ্যই নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবে। যদি কোনো কারণে বাড়ে তাহলেও সে পরামর্শ নেবে ওষুধের ডোজ বাড়ানো বা কমানোর জন্য। এইটুকু ইনফরমেশন আমরা যদি রোগীদের দিয়ে দিই তাহলে মনে হয় না তারা হঠাৎ করে বন্ধ করবে। আমরা ওষুধের ব্যাপারে তো জানলাম, কিন্তু ওষুধের আগেই প্রতিকারের জন্য খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার কি কি পরিবর্তন করলে আমরা উচ্চ রক্তচাপের ঝুঁকিটা কমিয়ে আনতে পারি? আসলে এখন লাইফস্টাইল মডিফিকেশান, ডায়েট, এটা নিয়ে কিন্তু অনেক কাজ হচ্ছে এবং আমাদের সাধারণ যে জনগণ এটার ব্যাপারে কিন্তু ভীষণ আগ্রহী। এবং কিছু কিছু ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশান কিন্তু ফার্স্ট লাইন থেরাপি হিসেবেও কাজ করছে। আমরা যদি আমাদের ডায়েটটাকে ঠিক করি, তারপরে হচ্ছে আমাদের ডায়েটের ব্যাপারে যে দু একটা জিনিস আমাদেরকে এক্সট্রা উল্লেখ করে দিতে হয়, যে লবণ কম খেতে হবে। সারাদিনে একজন প্রাপ্তবয়স্ক মানুষ সর্বোচ্চ 1 চা চামচের সমপরিমাণ লবণ খেতে পারবে। সাথে একটা ডায়েটের কথা বলা হয়, ড্যাশ ডায়েট, ডায়েটারি অ্যাপ্রোচ ফর হাইপারটেনশন। এখানে যেটা করা হয় যে রোগীদেরকে আমরা বলে দিই যে আপনারা ফলমূল, শাকসবজি, ফাইবার জাতীয় খাবার
এগুলো বেশি করে খাবেন এবং স্যাচুরেটেড ফ্যাট বা কোলেস্টেরল এগুলো কম খেতে হবে। অল্প চর্বিযুক্ত কিছু দুগ্ধ জাতীয় খাবার আছে, ওগুলো খাওয়া যেতে পারে। এর পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম, ঘুম এবং এক্সারসাইজ ভীষণ ইম্পর্ট্যান্ট। এটা যদি আমরা বলি যে প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষ আধা ঘন্টা করে হাঁটবে বা সপ্তাহে 150 মিনিট হলেই হচ্ছে। এর সাথে স্ট্রেস ম্যানেজমেন্ট করবে, মানে খুব বেশি স্ট্রেস সে নিবে না ওয়ার্ক প্লেসে বা ফ্যামিলিতে। এই কিছু কিছু নিয়মকানুন যদি সে মানে, তাহলে দেখা যাবে যে অনেক ক্ষেত্রে আমি আগেই বললাম যে এটা কিন্তু ফার্স্ট লাইন থেরাপি হিসেবেও কাজ করে। যদি মাইল্ড হাইপারটেনশন থাকে বা প্রি হাইপারটেনসিভ বা প্রি ডায়াবেটিক, সেই ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশন করে, ডায়েট ঠিক করে অনেক রোগীদের ওষুধেরই কোনো প্রয়োজন হয় না। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমরা এবার একটু কথা বলতে চাচ্ছি অ্যালার্জি এবং অ্যাজমা সম্পর্কে। অ্যালার্জি এবং অ্যাজমার মধ্যে সম্পর্কটা কি আসলে? অ্যালার্জি এবং অ্যাজমা আসলে একই ধরনের একটা ইমিউন রিয়াকশন। এটা যদি আমি সহজ বাংলায় বলি যে আমাদের শরীর যদি কাউকে শত্রু মনে করে, লাইক যদি এমন হয় যে ধুলাবালি, ঠান্ডা বাতাস, এছাড়াও আছে কোনো পোলেন, পরাগরেণু যেটাকে বলি আমরা, ঘরে আমাদের যে পেট অ্যানিমেল যেগুলো থাকে ওগুলোর লোম, এগুলো থেকে যদি কোনো অ্যালার্জি থাকে শরীরে, সে সেটাকে শত্রু হিসেবে চিহ্নিত করে কোনো কিছু হলেই, যখনই এটা আমাদের বডিতে ঢোকার চেষ্টা করে তখন সে সেটাকে বাধা প্রদান করে, তখন একটা রিয়াকশন হয়। এটাকেই বলা হয় অ্যালার্জিক রিয়াকশন। তো যখন এটা আমাদের শ্বাসতন্ত্রে ঘটে, তখন দেখা যায় যে হঠাৎ করেই এগুলোর সংস্পর্শে একটা পেশেন্টের কফ হতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, তার বুকের মধ্যে শব্দ হতে পারে, যেটাকে অ্যাজমা বলা হচ্ছে। তো অ্যালার্জিক পেশেন্টেরই অ্যাজমা হওয়ার প্রবণতা বেশি থাকে। ম্যাম, এই অ্যালার্জি বা অ্যাজমা দুটোই আবহাওয়া পরিবর্তনের সাথে আমরা অনেক সময় দেখি পরিবর্তন হচ্ছে, তীব্রতা পরিবর্তন হচ্ছে, এই ব্যাপারটা যদি একটু বলতেন। আসলে আবহাওয়া পরিবর্তনের সাথে এইসব যে অ্যালার্জি জাতীয় রোগ, এগুলোর বেড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। যেমন হচ্ছে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, যদি খুব বেশি ঠান্ডা একটা তাপমাত্রায় আমরা যাই, দেখা যায় যে আমাদের যে হঠাৎ করে একটা ব্রঙ্কোস্পাজম হলো, হঠাৎ করে শ্বাসকষ্ট হলো। আর্দ্রতার চেঞ্জ যদি হয়, তাহলে দেখা যায় যে আমাদের শ্বাসতন্ত্রের মধ্যে বিভিন্ন রকম পরিবর্তন হয়, হাইপার রেসপন্সিভনেস হয়। এছাড়া আমাদের যে ঋতু পরিবর্তন হয়, বাংলাদেশে যে বিভিন্ন ঋতুগুলো আছে, এই বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যেমন বসন্ত বা শরৎকাল, এই সময় দেখা যায় যে আমাদের বাতাসে কিন্তু অনেক পোলেন থাকে বা পরাগরেণু থাকে। বর্ষাকালে দেখা যায় খুব স্যাঁতসেঁতে, এই সময় দেখা যায় যে বিভিন্ন ডাস্ট মাইট বা হচ্ছে ছত্রাকজনিত যে ইনফেকশনগুলো, এগুলো বেশি হয়। আর এছাড়া বিভিন্ন সিজনে আমাদের কিছু শ্বাসতন্ত্রের রোগ হয়, যেমন কমন কোল্ড, ফ্লু। তো এই প্রত্যেকটা বিষয়ের সাথে শ্বাসতন্ত্রের রোগগুলো ভীষণভাবে জড়িত। অসংখ্য ধন্যবাদ ম্যাম। এবার আমরা একটু সংক্রামক রোগের ব্যাপারে কথা বলবো। নারীদের মধ্যে দেখা যায় এমন সংক্রামক রোগ কি কি আছে, বা সবচেয়ে বেশি দেখা যায় কোন রোগগুলো? নারীদের অনেক ধরনের সংক্রামক রোগ দেখা যায়। তার মধ্যে আমরা যেটা যদি আমরা কিছু ভাগে ভাগ করি, তার মধ্যে আছে একটা জেনিটো ইউরিনারি ইনফেকশন, এর মধ্যে আছে ইউটিআই আছে, এবং নারীদের মধ্যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা ঘন ঘন হয়। রিকারেন্ট ইউটিআই কিন্তু মেয়েদেরই বেশি হয়। এছাড়াও কিছু যোনিপথের সংক্রমণ রোগ আছে, যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশন, ক্যান্ডিডিয়াসিস, ট্রাইকোমোনিয়াসিস। এছাড়াও কিছু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে, যেমন সিফিলিস, গনোরিয়া, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন বা এইচআইভি। এছাড়াও পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ আছে, এটাতে নারীরা খুব বেশি কষ্ট পায়, তলপেটে ব্যথা হয়। এছাড়াও কিছু গর্ভকালীন ও প্রসবজনিত জটিলতা, ওই সময় কিছু ইনফেকশন হয়, যেমন পিউপেরিয়াল সেপসিস, এই জাতীয় রোগ। ম্যাম, এই রোগগুলোর ক্ষেত্রে অনেকেই দেখা যায় ফার্মেসি থেকে একটা অ্যান্টিবায়োটিক নিল এবং সেটার কোর্সও কমপ্লিট করলো না, এর ক্ষেত্রে পরবর্তী জটিলতা কি কি হতে পারে? আসলে এখন তো আমাদের চিকিৎসা ক্ষেত্রে সবথেকে বড় থ্রেট বা হুমকি হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। আমাদের দেশে খুব সহজ যে একটা প্রেসক্রিপশন ছাড়া কিন্তু আমরা পাশের ফার্মেসি থেকে একটা ওষুধ নিচ্ছি, অ্যান্টিবায়োটিক নিচ্ছি, অনেক পাওয়ারের অ্যান্টিবায়োটিক নিচ্ছি। এই ক্ষেত্রে যেটা সমস্যা হয় যে আমরা কিন্তু সঠিক রোগটা ডায়াগনোসিসই করতে পারছি না। একটা ভুল অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, ভুল ডোজে দেওয়া হচ্ছে এবং ভুল ডিউরেশনে দেওয়া হচ্ছে। এই জন্য দেখা যায় যে অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করছে।
এবং যেটা দেখা যাচ্ছে যে আমাদের দেশে খুব গুরুত্বপূর্ণ যে অ্যান্টিবায়োটিকগুলো সেগুলোর উপর কেমন রেজিস্ট্যান্স ডেভেলপ করছে এটা নিয়ে একটা স্টাডি হয়েছে। সেখানে দেখা গেছে যে প্রায় 79 থেকে 97%ই রেজিস্ট্যান্স ডেভেলপ করে গেছে অলরেডি। এবং আমাদের যে আইসিইউ পেশেন্টগুলো তাদেরকে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে সঠিক উপকার পাচ্ছি না, কারণ অ্যান্টিবায়োটিক কাজ করছে না। এজন্য অবশ্যই এভাবে অ্যান্টিবায়োটিক দেয়া যাবে না। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক দেওয়ার এই যে কালচার, এটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। অসংখ্য ধন্যবাদ ম্যাম আজকে আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য এবং আমাদেরকে এত গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। নিশ্চয়ই আমাদের দর্শকরা এখান থেকে অনেক উপকৃত হবে এবং সচেতন হবে। তোমাকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল মেডিক্যাফের আজকের আয়োজন পাওয়ার্ড বাই নেভিয়ান। দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, RTV-র সাথেই থাকুন।